আমার পুরনো বিয়ের অ্যালবাম ঘেঁটে ছেলে হঠাৎ চিৎকার করে বলল, মা, তুমি এত সুন্দর ছিলে কেন আমি জানতাম না। আমি দৌড়ে গিয়ে দেখি সে আমার বিয়ের ছবি হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি দেখছিস? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, মা, তুমি কি অসাধারণ সুন্দর ছিলে। আমি ছবিটা তার হাত থেকে নিতে গেলাম। সে সরিয়ে নীল। বলল, না মা, আমি আরও দেখব। আমি বললাম, পুরনো কথা। এখন আর সেই রূপ নেই। সে মাথা নাড়ল। না মা, এখনও তুমি তেমনি সুন্দর। শুধু এই শাড়িটা নেই। সে বলল। আমার বিয়ের লাল বেনারসি শাড়ির ছবি দেখাচ্ছিল। এই শাড়িটা কোথায়? সে জিজ্ঞেস করল। আলমারিতে আছে। এত বছর পর আর পরিনি। আমি বললাম। সে উঠে দাঁড়াল। নিয়ে এসো। আমি তোমাকে আজ এই শাড়ি পরে দেখতে চাই। আমি অবাক হলাম। কেন? এসব কি? সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে বিয়ের পোশাকে দেখতে চাই। আমার কাছে মনে হয় তুমি আমার জন্যই এই শাড়ি পরেছিলে। আমার গলা শুকিয়ে গেল। অ্যালবাম থেকে আরও ছবি বের করে দেখতে লাগল। বলল, মা, এই ছবিগুলোতে তুমি অন্য কারো সাথে আছো কেন? আমার সাথে হলে কত ভালো হতো। আমার চোখে পানি এসে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নীলিমা দাস। আমার বয়স ৪৬ বছর। আমার স্বামীর নাম রাজীব দাস, বয়স ৪৮ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর সুমাইয়া। রিয়াদ ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। সুমাইয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন বিকেলে আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম। হঠাৎ রিয়াদের চিৎকার শুনে আমার হাত কাঁপতে শুরু করল। আমি দৌড়ে গেলাম তার কাছে। দেখি সে আমাদের পুরনো আলমারি খুলে কি যেন খুঁজছে। তার হাতে আমার বিয়ের একটা পুরনো ফটো অ্যালবাম। মা, তুমি দেখো এই ছবিটা, সে উৎসাহের সাথে বলল। আমার বিয়ের দিনের একটা ছবি দেখিয়ে বলল, মা, তুমি সত্যিই অসাধারণ সুন্দর ছিলে। আমি এতদিন জানতামই না। আমি লজ্জা পেয়ে বললাম, এসব কি দেখছিস? পুরনো কথা। কিন্তু রিয়াদ আরও মনোযোগ দিয়ে ছবি দেখতে লাগল। সে বলল, মা, এই লাল শাড়িটা কি এখনো আছে? আমি ইতস্তত করে বললাম, আছে তো, কিন্তু এত বছর পর আর পরি না। রিয়াদ উঠে দাঁড়িয়ে বলল, মা, প্লিজ একবার পর। আমি তোমাকে এই পোশাকে দেখতে চাই। আমার মন খারাপ হয়ে গেল। এই ছেলেটা কেন এভাবে কথা বলছে? আমি বললাম, কেন এসব বলছিস? তোর বাবা শুনলে কি ভাববে? রিয়াদ আমার কাছে এসে বসল। বলল, মা, আমি শুধু দেখতে চাই তুমি কেমন লাগতে। তুমি আমার মা, আমি তোমাকে সুন্দর দেখতে চাইলে দোষ কি? আমি কিছু বুঝতে পারছিলাম না। এই সময় সুমাইজা স্কুল থেকে ফিরে এল। সে আমাদের কথাবার্তা শুনে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? ভাইয়া কেন এত উত্তেজিত? রিয়াদ সুমাইয়াকে ছবিটা দেখিয়ে বলল, দেখ আমাদের মা কত সুন্দর ছিল। সুমাইজাও ছবি দেখে অবাক হয়ে গেল। বলল, সত্যিই মা, তুমি খুব সুন্দর লাগছ। আমি অস্বস্তি বোধ করতে লাগলাম। এই সময় বাড়িতে আমার শ্বশুরমা এলেন। রিয়াদ তার দিদিমাকেও ছবিটা দেখাল। দিদিমা দেখে বললেন, হ্যাঁ, তোমার মা তো সত্যিই অনেক সুন্দর ছিল। এখনও সুন্দর আছে, কিন্তু সাজগোজ করে না। রিয়াদ বলল, দিদিমা, আমি মাকে বলেছি এই শাড়িটা পরতে। কিন্তু মা রাজি হচ্ছে না। দিদিমা বললেন, কেন রাজি হবে না? মেয়েরা সুন্দর থাকতে চাইবে না? নীলিমা, তুমি পর। দেখি কেমন লাগে। আমি আর কি করব? সবাই বলছে তো পরতে। আমি গিয়ে আলমারি থেকে লাল বেনারসি শাড়িটা বের করলাম। এত বছর পর শাড়িটা হাতে নিতেই আমার মন ভারী হয়ে গেল। বিয়ের দিনের কথা মনে পড়ে গেল। আমি রুম থেকে বের হয়ে এলাম শাড়ি পরে। রিয়াদ আমাকে দেখে খুশিতে লাফিয়ে উঠল। বলল, ওয়াও মা, তুমি দারুণ লাগছ। সুমাইয়াও তালি দিয়ে বলল, সত্যিই মা, তুমি খুব সুন্দর লাগছ। দিদিমা বললেন, দেখো কত সুন্দর লাগছে। এভাবে থাকলেই তো ভালো লাগে। রিয়াদ আমার কাছে এসে বলল, মা, তুমি সবসময় এভাবে সাজো। আমার গর্ব লাগে যে তুমি আমার মা। আমি লজ্জা পেয়ে বললাম, এসব কি বলছিস? অন্যরা শুনলে কি ভাববে? কিন্তু রিয়াদ আমার হাত ধরে বলল, মা, আমার কাছে তুমি সবচেয়ে সুন্দর। আমি চাই তুমি সবসময় সুন্দর থাকো। এই সময় আমার স্বামী রাজীব অফিস থেকে ফিরল। আমাকে এই সাজে দেখে সে অবাক হয়ে গেল।
জিজ্ঞেস করল, কি ব্যাপার? আজ এত সেজেছ কেন? রিয়াদ তার বাবাকে বলল, বাবা, আমি মাকে বলেছি এই শাড়িটা পরতে। দেখো কত সুন্দর লাগছে। রাজীব আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। বলল, হ্যাঁ, সত্যিই ভালো লাগছে। তুমি আরও সাজগোজ করা উচিত। কিন্তু আমি কেমন যেন অস্বস্তি বোধ করছিলাম। রিয়াদের আচরণ আমার কাছে অস্বাভাবিক লাগছিল। একটা ছেলে তার মাকে নিয়ে এভাবে ভাবে? পরের দিন রিয়াদ আবার আমার কাছে এল। বলল, মা, আজ তুমি আবার সেই শাড়িটা পরো। আমি বললাম, কেন? রোজ রোজ পরব কেন? রিয়াদ বলল, মা, আমার ভালো লাগে তোমাকে সুন্দর দেখতে। তুমি কি জানো না আমি তোমাকে কত ভালোবাসি? আমার মনে সন্দেহ হতে শুরু করল। এই ছেলেটার কথাবার্তা কেমন হয়ে যাচ্ছে। আমি তার সাথে আর বেশি কথা বলিনি। কিন্তু রিয়াদ প্রতিদিনই আমার পিছনে লেগে থাকত। বলতো, মা, তুমি এই শাড়িটা পরো, বা মা, তুমি চুল খুলে রাখো। এসব কথা আমার কাছে অদ্ভুত লাগত। একদিন আমি সুমাইয়াকে জিজ্ঞেস করলাম, তোর ভাইয়ার আচরণ কেমন লাগছে? সে কি অস্বাভাবিক কিছু বলে? সুমাইয়া বলল, মা, ভাইজা আজকাল অদ্ভুত আচরণ করে। সে সব সময় তোমার কথা বলে। বলে তুমি কত সুন্দর। আমার মন আরও খারাপ হয়ে গেল। আমি ভাবলাম এই ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে নাকি। এক সন্ধ্যায় রাজীব অফিস থেকে ফিরে এসে আমাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি চিন্তিত দেখাচ্ছ। আমি সব কথা তাকে বললাম। রাজীব শুনে বলল, হয়তো ছেলেটা সত্যিই তোমাকে ভালোবাসে। মায়ের প্রতি ছেলের ভালোবাসা তো স্বাভাবিক। কিন্তু আমার মনে হচ্ছিল এটা স্বাভাবিক ভালোবাসা নয়। রিয়াদের চোখে যে দৃষ্টি আমি দেখি তা একটা ছেলের মায়ের প্রতি স্বাভাবিক দৃষ্টি নয়। কয়েকদিন পর আমি রাতে ঘুমাতে গিয়েছি। হঠাৎ মনে হলো কেউ আমার রুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি চোখ খুলে দেখি রিয়াদ দরজার ফাঁক দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম। চিৎকার করে বললাম, রিয়াদ, তুই কি করছিস? রিয়াদ ঘাবড়ে গিয়ে বলল, মা, আমি কিছু না। আমি শুধু দেখছিলাম তুমি ঠিকমতো ঘুমাচ্ছ কিনা। আমি রাগ করে বললাম, এভাবে কেউ দেখে? তুই তোর রুমে যা। কিন্তু এই ঘটনার পর আমার ভয় আরও বেড়ে গেল। আমি রাজীবকে বললাম, কিন্তু সে বলল, হয়তো ছেলেটা তোমার খেয়াল রাখতে চেয়েছে। পরের দিন আমি রান্নাঘরে কাজ করছি। রিয়াদ এসে আমার পিছনে দাঁড়াল। আমি টের পেলাম সে আমার কাছে খুব কাছে এসে দাঁড়িয়েছে। আমি ঘুরে তাকালাম। সে বলল, মা, তুমি কি রান্না করছ? আমি বললাম, তরকারি করছি। তুই দূরে দাঁড়া। কিন্তু সে আরও কাছে এল। বলল, মা, আমি তোমাকে হেল্প করব। আমি অস্বস্তি বোধ করে বললাম, না, তোর দরকার নেই। তুই যা। কিন্তু রিয়াদ যাচ্ছিল না। সে বলল, মা, আমি শুধু তোমার কাছে থাকতে চাই। আমার সহ্য হচ্ছিল না। আমি চিৎকার করে বললাম, রিয়াদ, তুই কি করছিস? এভাবে কেন আচরণ করছিস? রিয়াদ হাসতে হাসতে বলল, মা, আমি কিছু ভুল করছি? আমি তো শুধু তোমার কাছে থাকতে চাই। এই কথা শুনে আমার রাগ হল। আমি বললাম, তুই 1 মিনিটও আমার কাছে থাকতে পারবি না। তোর রুমে যা। কিন্তু রিয়াদ আমার হাত ধরে বলল, মা, তুমি রাগ করো না। আমি তোমাকে ভালোবাসি। আমি তার হাত ঝেড়ে ফেলে দিলাম। বললাম, এভাবে ভালোবাসে? তুই পাগল হয়ে গেছিস? রিয়াদের চোখে অদ্ভুত এক দৃষ্টি দেখলাম। সে বলল, মা, আমি পাগল হয়ে গেছি। তোমার জন্য পাগল? আমার গা গুলিয়ে উঠল। আমি দৌড়ে রুমে গেলাম। রাজীবকে সব বলতে গেলাম, কিন্তু সে বলল, তুমি বেশি ভাবছ। ছেলেটা হয়তো আবেগী হয়ে পড়েছে। কিন্তু আমার মনে হচ্ছিল এটা শুধু আবেগ নয়। রিয়াদের আচরণ দিন দিন আরও অস্বাভাবিক হয়ে যাচ্ছিল। একদিন আমি বাজার থেকে ফিরে এসে দেখি রিয়াদ আমার আলমারি ঘেঁটে আমার পোশাক আশাক দেখছে। আমি রেগে গিয়ে বললাম, তুই কি করছিস? সে হাসতে হাসতে বলল, মা, আমি দেখছিলাম তোমার কোনো শাড়িটা বেশি সুন্দর। আমি চিৎকার করে বললাম, তুই আমার পোশাক ঘেঁটে কি করছিস? এসব দেখার দরকার কি? রিয়াদ বলল, মা, আমি তোমাকে সুন্দর দেখতে চাই। তোমার সব পোশাক আমার পছন্দ। আমার মাথা ঘুরতে লাগল। এই ছেলেটার সাথে আমার আর থাকতে ভালো লাগছে না। আমি সুমাইয়াকে বললাম, তুই তোর ভাইয়ার সাথে কথা বল। সে খুব অদ্ভুত আচরণ করছে। সুমাইয়া বলল, মা, ভাইজা আমার সাথেও অদ্ভুত কথা বলে। সে বলে তুমি কত সুন্দর, কত ভালো। আমার মনে হয় ভাইয়ার মাথা খারাপ। আমি ভাবলাম আর পারছি না। আমার কোনো উপায় খুঁজে বের করতে হবে।
পরের দিন আমি আমার বোন রুমাকে ফোন করলাম। সব কথা বলার পর রুমা বলল, দিদি, এটা খুবই গুরুতর ব্যাপার। তুমি কোনো ডাক্তারের সাথে কথা বল। আমি বললাম, কিন্তু রাজীব বিশ্বাস করে না। সে বলে আমি বেশি ভাবছি। রুমা বলল, দিদি, তুমি একা একা ডাক্তারের কাছে যাও। রিয়াদকে নিয়ে যাও। কিন্তু রিয়াদকে কিভাবে ডাক্তারের কাছে নিয়ে যাব? সে তো যাবে না। এর মধ্যে রিয়াদের আচরণ আরও বেড়ে গেল। একদিন আমি গোসল করছি। হঠাৎ দেখি বাথরুমের দরজার কাছে কেউ দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে বললাম, কে এখানে? রিয়াদের গলা শুনতে পেলাম। বলল, মা, আমি ভয়ে কাঁপতে লাগলাম। বললাম, তুই কি করছিস এখানে? যা এখান থেকে। রিয়াদ বলল, মা, আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি কেমন আছো। আমি চিৎকার করে বললাম, তুই পাগল হয়ে গেছিস? এভাবে কেউ করে? সেদিন রাতে আমি রাজীবকে সব বললাম। রাজীব শুনে গুরুত্ব দিল। বলল, এটা সত্যিই সমস্যা। আমি রিয়াদের সাথে কথা বলব। পরের দিন রাজীব রিয়াদের সাথে কথা বলল। কিন্তু রিয়াদ বলল সে কিছু ভুল করেনি। বলল, বাবা, আমি মাকে ভালোবাসি। এতে দোষ কি? রাজীব বুঝতে পারল যে রিয়াদের মাথায় সমস্যা আছে। সে বলল, আমরা একটা ডাক্তারের কাছে যাব। কিন্তু রিয়াদ রাজি হল না। বলল, আমার কোনো সমস্যা নেই। সবাই আমাকে ভুল বুঝছে। এর মধ্যে একদিন আরও ভয়ানক ঘটনা ঘটল। আমি রুমে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ রিয়াদ রুমে এসে আমার পাশে বসল। আমি জিজ্ঞেস করলাম, কি চাই? রিয়াদ আমার হাত ধরে বলল, মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, কি কথা? রিয়াদ বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার মাথা ঘুরে গেল। আমি চিৎকার করে বললাম, তুই কি বলছিস? তুই আমার ছেলে। রিয়াদ হাসতে হাসতে বলল, মা, আমি জানি আমি তোমার ছেলে। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করব। আমি দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম। রাজীবকে সব বললাম। রাজীব শুনে রেগে গেল। বলল, এই ছেলেটার মাথা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। সেদিনই রাজীব রিয়াদকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে বললেন, এই ছেলেটার মানসিক সমস্যা আছে। এটাকে অডিপাস কমপ্লেক্স বলে। ছেলের মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ। ডাক্তার বললেন, এটার চিকিৎসা আছে। কিন্তু সময় লাগবে। আমরা রিয়াদের চিকিৎসা শুরু করলাম। ডাক্তার বললেন, আমাকে রিয়াদ থেকে দূরে থাকতে হবে কিছুদিন। আমি আমার মায়ের বাড়ি চলে গেলাম সুমাইয়াকে নিয়ে। রাজীব রিয়াদকে নিয়ে ঢাকায় রইল চিকিৎসার জন্য। কয়েকদিন পর রাজীব ফোন করে জানাল যে রিয়াদের অবস্থা আরও খারাপ হয়েছে। সে বাড়িতে আমার ছবি নিয়ে কথা বলে। আমার কাপড় চোপড় নিয়ে ঘুমায়। ডাক্তার বলেছেন এটা গুরুতর কেস। আমার মন খুব খারাপ হয়ে গেল। আমার নিজের ছেলেটা এভাবে হয়ে গেল। আমি কি ভুল করেছিলাম? আমি কি তাকে বেশি আদর করেছিলাম? মা বললেন, এসব তোমার দোষ নয় মা। কখনো কখনো এরকম হয়। ছেলেটার চিকিৎসা হবে। কিন্তু আমার মন মানছিল না। আমি রাতে ঘুমাতে পারতাম না। স্বপ্নে রিয়াদের সেই ভয়ানক কথাগুলো মনে পড়ত। 2 মাস পর রাজীব জানাল যে রিয়াদের অবস্থা কিছুটা ভালো হয়েছে। ডাক্তার বলেছেন আমি ফিরে যেতে পারি। কিন্তু আমাকে সাবধান থাকতে হবে। আমি বাড়ি ফিরে গেলাম। রিয়াদকে দেখে আমার মায়া হল। সে অনেক শুকিয়ে গেছে। চোখে মুখে একটা বিষণ্ণতা। রিয়াদ আমাকে দেখে বলল, মা, আমি সরি। আমি জানতাম না আমি কি করছিলাম। আমার চোখে পানি এসে গেল। আমি তাকে জড়িয়ে ধরলাম। বললাম, কিছু না বাবা। সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভিতরে ভিতরে আমি ভয় পাচ্ছিলাম। রিয়াদ কি সত্যিই ভালো হয়েছে? প্রথম কয়েকদিন সব স্বাভাবিক লাগছিল। রিয়াদ আমার সাথে স্বাভাবিক আচরণ করছিল। কিন্তু মাঝে মাঝে আমি তার চোখে সেই পুরনো দৃষ্টি দেখতে পেতাম। একদিন আমি রান্নাঘরে কাজ করছি। হঠাৎ রিয়াদ এসে বলল, মা, তুমি আজ সুন্দর লাগছ। আমার গা কেঁপে উঠল। আমি বললাম, কেন এসব কথা বলছিস? রিয়াদ বলল, মা, আমি তো সত্যি কথাই বলেছি। তুমি সুন্দর। আমি সাবধান হয়ে গেলাম। রাতে রাজীবকে বললাম। রাজীব বলল, হয়তো স্বাভাবিক কথাই বলেছে। আমরা বেশি সন্দেহ করছি। কিন্তু পরের দিনগুলোতে রিয়াদের আচরণ আবার অস্বাভাবিক হতে শুরু করল। সে আবার আমার পোশাক নিয়ে কথা বলতে লাগল। আমার ছবি দেখতে লাগল।
একদিন আমি দেখলাম সে আমার রুমে ঢুকে আমার বালিশে মুখ চেপে ধরে শুকছে। আমি চিৎকার করে বললাম, রিয়াদ, তুই কি করছিস? সে ঘাবড়ে গিয়ে বলল, মা, আমি কিছু না। আমি তার কথা শুনলাম না। রাজীবকে ডেকে সব বললাম। রাজীব রিয়াদকে নিয়ে আবার ডাক্তারের কাছে গেল। ডাক্তার বললেন, এই ধরনের সমস্যা সম্পূর্ণ ভালো হতে অনেক সময় লাগে। আপনাদের ধৈর্য রাখতে হবে। আমি ভাবলাম আমি আর পারব না। এভাবে কতদিন চলবে? এর মধ্যে আরও একটা সমস্যা হল। আমাদের আত্মীয়-স্বজনরা রিয়াদের ব্যাপারে জানতে পেরে গেল। তারা আমাদের পরিবারকে নিয়ে নানা রকম কথা বলতে শুরু করল। আমার বোন রুমা একদিন এসে বলল, দিদি, লোকজন বলাবলি করছে তুমি রিয়াদকে বেশি আদর করেছ, তাই এরকম হয়েছে। আমার খুব কষ্ট হল। মানুষ যা খুশি তাই বলছে, কিন্তু আমার কষ্টের কথা কেউ বুঝছে না। রাজীবের মা এসে বললেন, নীলিমা, তুমি কিছুদিন বাপের বাড়িতে চলে যাও। রিয়াদ ভালো হয়ে গেলে তবে এসো। আমার মনে হলো সবাই আমাকেই দোষী সাব্যস্ত করছে। আমি কি এমন ভুল করেছিলাম? আমি আবার মায়ের বাড়ি চলে গেলাম। এবার শুধু আমি গেলাম। সুমাইজাকে রাজীবের কাছে রেখে গেলাম। মায়ের বাড়িতে গিয়ে আমি খুব অসুস্থ হয়ে পড়লাম। দিনরাত কান্নাকাটি করতাম। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম। মা বললেন, তুমি এভাবে কষ্ট করো না মা, আল্লাহ সব ঠিক করে দেবেন। কিন্তু আমার মন বলছিল যে আর কিছুই ঠিক হবে না। আমার পরিবার নষ্ট হয়ে গেছে। 3 মাস পর রাজীব ফোন করে জানাল যে রিয়াদ অনেক ভালো হয়েছে। ডাক্তার বলেছেন এখন তার কোনো সমস্যা নেই। আমি ফিরে আসতে পারি। আমি সন্দেহের সাথে বাড়ি ফিরলাম। রিয়াদকে দেখে মনে হলো সে সত্যিই স্বাভাবিক হয়েছে। সে আমাকে দেখে শুধু বলল, মা, তুমি ফিরে এসেছ, ভালো হয়েছে। আর কোনো অস্বাভাবিক কথা বলল না, আর কোনো অদ্ভুত আচরণ করল না। কিন্তু আমার মনে ভয় রয়ে গেল। আমি সবসময় সাবধান থাকতাম। রিয়াদের সাথে একা থাকতাম না। কয়েক মাস পর রিয়াদ বলল, মা, আমি বিয়ে করতে চাই। আমি অবাক হয়ে বললাম, বিয়ে? কার সাথে? রিয়াদ বলল, আমাদের পাশের বাড়ির তানিয়ার সাথে। আমি তাকে ভালোবাসি। আমার মনে একটু শান্তি এল। মনে হল রিয়াদ সত্যিই স্বাভাবিক হয়েছে। আমরা তানিয়ার পরিবারের সাথে কথা বললাম। তারা রাজি হয়ে গেল। 6 মাস পর রিয়াদের বিয়ে হল। বিয়ের পর রিয়াদ আলাদা বাড়িতে চলে গেল তানিয়াকে নিয়ে। আমার মনে হলো এবার আমি শান্তিতে থাকতে পারব। কিন্তু তার কয়েকদিন পর একটা নতুন সমস্যা দেখা দিল। রিয়াদ প্রায়ই আমাদের বাড়িতে এসে বলত, মা, তানিয়া তোমার মতো রান্না করতে পারে না, বা মা, তানিয়া তোমার মতো সুন্দর না। এসব কথা শুনে আমার মনে আবার সন্দেহ হতে লাগল। রিয়াদ কি আবার অসুস্থ হয়ে যাচ্ছে? একদিন তানিয়া কাঁদতে কাঁদতে আমার কাছে এল। বলল, খালাম্মা, রিয়াদ ভাইয়া খুব অদ্ভুত আচরণ করে। আমি জিজ্ঞেস করলাম, কী রকম? তানিয়া লজ্জা পেয়ে বলল, খালাম্মা, রিয়াদ ভাইজা আমাকে আপনার নাম ধরে ডাকে, বলে আমাকে আপনার মতো সাজতে। আমার মাথা ঘুরে গেল। আমি বুঝতে পারলাম রিয়াদ সত্যিই ভালো হয়নি। সে তানিয়াকে আমার বিকল্প হিসেবে ব্যবহার করছে। আমি রাজীবকে সব বললাম। রাজীব বলল, এটা খুবই গুরুতর। আমাদের কিছু করতে হবে। আমরা আবার ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার শুনে বললেন, এই রোগী সম্পূর্ণ ভালো হয়নি, তাকে আরও চিকিৎসা লাগবে। কিন্তু এবার রিয়াদ চিকিৎসা নিতে রাজি হল না। বলল, আমি ভালো আছি, আমার কোনো সমস্যা নেই। তানিয়ার বাবা মা এসে বললেন, আমরা আমাদের মেয়েকে এই পরিবারে রাখতে পারব না। আমি তানিয়ার মাকে অনুরোধ করলাম। বললাম, আপু, একটু সময় দিন, রিয়াদের চিকিৎসা করাব। কিন্তু তানিয়ার মা বললেন, না, আমি আর পারব না। আমার মেয়ে অনেক কষ্ট পাচ্ছে। 2 মাস পর তানিয়ার পরিবার তালাক চেয়ে বসল। আমার মনে হলো আমার পুরো পরিবার শেষ হয়ে গেল। রিয়াদ তালাকের পর আরও পাগল হয়ে গেল। সে আবার আমার পিছনে লেগে থাকতে শুরু করল, আগের চেয়েও বেশি। একদিন সে আমাকে বলল, মা, দেখো, তানিয়া আমাকে ছেড়ে চলে গেল। এখন শুধু তুমি আছো আমার। আমি ভয় পেয়ে বললাম, রিয়াদ, তুই এসব কথা বলিস না। কিন্তু রিয়াদ বলল, মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু রিয়াদ দরজায় ধাক্কা দিতে লাগল। বলতে লাগল, মা, দরজা খোলো। আমি কাঁদতে লাগলাম। আমার কি অবস্থা হয়েছে? নিজের ছেলের কাছ থেকেই লুকিয়ে থাকতে হচ্ছে।
রাতে রাজীব এসে রিয়াদকে বোঝানোর চেষ্টা করল। কিন্তু রিয়াদ রাজীবের কথা শুনল না। বলল, বাবা, তুমি বুঝবে না। আমি মাকে ভালোবাসি। রাজীব রেগে গিয়ে বলল, তুই যা বলছিস সেটা ভালোবাসা নয়, এটা অসুখ। রিয়াদ চিৎকার করে বলল, আমি অসুস্থ নই, আমি স্বাভাবিক। পরের দিন আমি আবার মায়ের বাড়ি চলে গেলাম। এবার আমি স্থির করলাম যে আর ফিরব না। কিন্তু রিয়াদ আমার পিছু নিল। সে আমার মায়ের বাড়িতে এসে হাজির হল। মা তাকে দেখে বললেন, রিয়াদ, তুই বাড়িতে যা, তোর মা এখানে থাকবে। কিন্তু রিয়াদ বলল, নানি, আমি মা ছাড়া থাকতে পারি না। মা বুঝতে পারলেন যে রিয়াদের মাথা খারাপ। তিনি আমাকে বললেন, তুমি অন্য কোথাও চলে যাও, এখানে থাকতে পারবে না। আমি কোথায় যাব? আমার তো আর কোনো জায়গা নেই। আমি আমার বন্ধু লিপির বাড়িতে আশ্রয় নিলাম। লিপি আমার কলেজের বন্ধু। সে বিধবা, একা থাকে। লিপি আমাকে আশ্রয় দিল। বলল, তুমি যতদিন চাও থাকতে পারো। কিন্তু রিয়াদ সেখানেও খোঁজ নিয়ে চলে এল। সে লিপির বাড়িতে এসে চিৎকার করে বলতে লাগল, মা, তুমি বেরিয়ে এসো, আমি তোমাকে নিয়ে যাব। লিপি ভয় পেয়ে গেল। বলল, নীলিমা, তোমার ছেলের মাথা তো সত্যিই খারাপ। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি জানি। আমি আর কি করব? লিপি বলল, তুমি পুলিশে কেস করো। কিন্তু আমি কিভাবে নিজের ছেলের বিরুদ্ধে পুলিশে কেস করব? রিয়াদ প্রতিদিন লিপির বাড়িতে এসে চিৎকার করতে লাগল। পাড়া প্রতিবেশী সবাই জানতে পেরে গেল। এক সপ্তাহ পর লিপি বলল, নীলিমা, আমি আর পারছি না, তুমি অন্য কোথাও চলে যাও। আমি বুঝতে পারলাম যে আমার আর কোথাও আশ্রয় নেই। আমি ভাবলাম, আমি কি করব? সেদিন রাতে আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি আত্মহত্যা করব। এ জীবন আর সহ্য করতে পারছি না। আমি লিপির বাড়ির ছাদে উঠলাম। ভাবলাম এখান থেকে লাফিয়ে পড়ব। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ল সুমাইয়ার কথা। আমার মেয়ে, সে কি করবে? আমি ছাদ থেকে নেমে এলাম। ভাবলাম, আমি হার মানতে পারি না, আমাকে লড়াই করতে হবে। পরের দিন আমি একটা আইনজীবীর কাছে গেলাম। তার কাছে সব খুলে বললাম। আইনজীবী শুনে বললেন, এটা একটা জটিল কেস, কিন্তু আপনি কোর্টে রেস্ট্রেইনিং অর্ডার নিতে পারেন। আমি রেস্ট্রেইনিং অর্ডারের জন্য আবেদন করলাম। কোর্ট আমার আবেদন মঞ্জুর করল। রিয়াদকে নোটিশ দেওয়া হলো যে সে আমার কাছে আসতে পারবে না। কিন্তু রিয়াদ সে নোটিশ মানল না। সে আবারও আমার পিছু নিল। এবার আমি পুলিশে অভিযোগ করলাম। পুলিশ রিয়াদকে গ্রেপ্তার করল। কিন্তু 3 দিন পর রিয়াদ জামিনে ছাড়া পেল। আবার আমার পিছনে লেগে গেল। আমি বুঝলাম যে আইনি পথেও কিছু হবে না। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি দেশ ছেড়ে চলে যাব। আমার এক মামাতো বোন কানাডায় থাকে। আমি তার সাথে যোগাযোগ করলাম। সে বলল, তুমি চলে এসো, আমি তোমার ভিসার ব্যবস্থা করব। আমি গোপনে ভিসার আবেদন করলাম। 3 মাস পর আমার ভিসা হয়ে গেল। আমি রাজীবকে বললাম যে আমি দেশ ছেড়ে যাচ্ছি। রাজীব খুব কষ্ট পেল। বলল, তুমি এভাবে চলে যাবে? আমি বললাম, আমার আর কোনো উপায় নেই। আমি আর এই জীবন সহ্য করতে পারব না। সুমাইয়াকে বলতে সবচেয়ে কষ্ট হল। সে কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি আমাকে রেখে চলে যাবে? আমি তাকে বোঝালাম, মা, আমি তোমার জন্যই যাচ্ছি। তুমি বড় হয়ে আমার কাছে চলে আসবে। যাওয়ার আগের রাতে আমি রিয়াদকে দেখতে গেলাম। সে আমাকে দেখে কাঁদতে শুরু করল। বলল, মা, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমার চোখেও পানি এসে গেল। আমি বললাম, রিয়াদ, তুই চিকিৎসা নে, নিজেকে ভালো কর। রিয়াদ আমার পা ধরে বলল, মা, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারব না। আমি তার মাথায় হাত দিয়ে বললাম, তুই পারবি, তুই আমার ছেলে। পরের দিন আমি বিমানে উঠলাম কানাডার উদ্দেশ্যে। মনে হল আমি আমার পুরো জীবন রেখে যাচ্ছি। কানাডায় গিয়ে আমি নতুন জীবন শুরু করলাম। আমার মামাতো বোন আমাকে খুব সাহায্য করল। কিন্তু প্রতিদিন রিয়াদের কথা মনে পড়ত। আমার নিজের ছেলে, কত কষ্টে বড় করেছি, আজ তাকে ছেড়ে চলে এসেছি। 1 বছর পর রাজীব ফোন করে জানাল যে রিয়াদ আত্মহত্যা করেছে। আমার মাথায় যেন বাজ পড়ল। আমার ছেলে মারা গেছে। আমি তাকে বাঁচাতে পারলাম না। আমি বুঝতে পারলাম যে আমি রিয়াদকে হত্যা করেছি। আমি যদি তার পাশে থাকতাম, হয়তো সে বেঁচে থাকত। আমার মনে হলো আমি একজন ব্যর্থ মা।
আমি আমার সন্তানকে রক্ষা করতে পারিনি। এখন প্রতিদিন অনুশোচনায় কাটে। ভাবি যদি আমি অন্যভাবে সমাধান খুঁজতাম, যদি আমি আরও ধৈর্য ধরতাম। কিন্তু এখন আর কিছুই করার নেই। রিয়াদ চলে গেছে চিরকালের জন্য। সুমাইয়া এখন ২০ বছর বয়সী। সে এখনও আমার সাথে কথা বলে না। বলে আমি একজন স্বার্থপর মা। হয়তো সে ঠিকই বলে। আমি সত্যিই একজন স্বার্থপর মা। আজ রিয়াদের মৃত্যুর ৩ বছর পর আমি এই গল্প বলছি। যারা শুনছেন তারা হয়তো ভাববেন আমি ভুল করেছি। হয়তো সত্যিই ভুল করেছি। কিন্তু তখন আমার কাছে এছাড়া অন্য কোনো উপায় ছিল না। আমি চাই আমার এই গল্প শুনে অন্য কোনো পরিবার যেন আমার মতো কষ্ট না পায়। যদি আপনাদের পরিবারে এমন কোনো সমস্যা দেখা দেয়, তাহলে পালানোর চেষ্টা না করে সমাধান খোঁজার চেষ্টা করুন। হয়তো প্রেম আর ধৈর্য দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব। আমি সেটা পারিনি। আমি আজও রিয়াদের জন্য কাঁদি। আমার ছেলে, আমার প্রথম সন্তান। আল্লাহ তাকে মাফ করে দিন। আর আমাকেও মাফ করে দিন। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। আসল রহস্য এখনও বাকি। রিয়াদের মৃত্যুর ৬ মাস পর রাজীব আমাকে একটা চিঠি পাঠাল। সেই চিঠিতে এমন কিছু তথ্য ছিল যা আমার পুরো জীবনকে নতুনভাবে দেখতে বাধ্য করল। রাজীব লিখেছিল, নীলিমা, তোমার জানা দরকার যে রিয়াদ আসলে আমার ছেলে নয়। এই একটা লাইন পরে আমার হাত কাঁপতে শুরু করল। আমি বুঝতে পারছিলাম না এর মানে কি। রাজীব আরও লিখেছিল, বিয়ের আগে তুমি একবার অজ্ঞান হয়ে গিয়েছিলে। সেই সময় তোমার সাথে কি ঘটেছিল তা তুমি জানো না। রিয়াদ আসলে সেই ঘটনার ফলও। আমার মাথা ঘুরতে শুরু করল। কি বলছে রাজীব? আমি কিছুই মনে করতে পারছি না। চিঠিতে আরও ছিল, রিয়াদের বাবা আসলে তোমার চাচাতো ভাই সাইদুল। সে বিয়ের আগে তোমাকে অজ্ঞান করে তোমার সাথে জোর করেছিল। পরে আমি সেই সত্য জানতে পারি, কিন্তু তোমাকে বলতে পারিনি। আমার চোখের সামনে অন্ধকার নেমে এল। সাইদুল ভাই? আমার চাচাতো ভাই? যে আমার ছোটবেলার খেলার সাথী ছিল। রাজীব লিখেছিল, এই কারণেই রিয়াদের জিনে এই অস্বাভাবিকতা ছিল। সে জানত না যে তুমি তার আসল মা নও। তার অবচেতন মন তোমাকে ভিন্নভাবে দেখত। আমি চিঠিটা ছিঁড়ে ফেলতে গেলাম। কিন্তু থামলাম। এই সত্য জানার পর আমার কেমন লাগছে। একদিকে রাগ হচ্ছিল যে এতদিন সবাই আমার কাছ থেকে এই সত্য লুকিয়েছে। অন্যদিকে কষ্ট হচ্ছিল যে রিয়াদ আমার আসল ছেলেই নয়। কিন্তু তারপরই মনে পড়ল, আমিই তো তাকে পেটে ৯ মাস রেখেছি। আমিই তাকে জন্ম দিয়েছি। আমিই তাকে বড় করেছি। তাহলে সে আমার ছেলে নয় কেন? আমি রাজীবকে ফোন করলাম। বললাম, তুমি এই সত্য এতদিন কেন লুকিয়েছিলে? রাজীব কাঁদতে কাঁদতে বলল, আমি ভেবেছিলাম তুমি সহ্য করতে পারবে না। আর রিয়াদকে তো তুমি নিজের ছেলের মতোই ভালোবাসতে। আমি বললাম, কিন্তু এই সত্য জানলে হয়তো আমি রিয়াদের সমস্যা আরও ভালোভাবে বুঝতে পারতাম। রাজীব বলল, হয়তো। কিন্তু এখন তো আর কিছু করার নেই। আমি জিজ্ঞেস করলাম, সাইদুল ভাই এখন কোথায়? রাজীব বলল, সে অনেক আগেই মারা গেছে। কার অ্যাক্সিডেন্টে। এই কথা শুনে আমার কেমন যেন লাগল। রাগও হলো, আবার কষ্ট হল। আমি চিন্তা করলাম, রিয়াদ যদি জানত যে আমি তার আসল মা নই, তাহলে কি সে আলাদাভাবে ভাবত? কিন্তু তারপরই মনে হল, না, আমিই তার আসল মা। কে তাকে জন্ম দিয়েছে সেটা বড় কথা নয়। কে তাকে বড় করেছে সেটাই বড় কথা। এই রহস্য জানার পর আমার মনের একটা বড় বোঝা নেমে গেল। আমি বুঝতে পারলাম যে রিয়াদের সমস্যা শুধু মানসিক ছিল না, এর পিছনে জেনেটিক কারণও ছিল। আমি ভাবলাম, যদি আমি আগে এই সত্য জানতাম, তাহলে হয়তো আরও ভালো চিকিৎসা করাতে পারতাম। কিন্তু এখন আফসোস করে লাভ কি? আমি সাইদুল ভাইয়ের পরিবারের খোঁজ নিলাম। জানলাম তার একটা ছেলে আছে, নাম করিম। বয়স ৩৫ বছর। আমার মনে হল করিমের সাথে একবার দেখা করা উচিত। সে রিয়াদের আসল ভাই। আমি করিমের সাথে যোগাযোগ করলাম। তাকে সব সত্য বললাম। করিম শুনে খুবই অবাক হল। বলল, খালাম্মা, আমি কিছুই জানতাম না। আমি তাকে রিয়াদের ছবি দেখালাম। করিম দেখে বলল, সত্যিই আমার বাবার সাথে মিল আছে। করিমের সাথে কথা বলে আমার মনে একটু শান্তি এল। মনে হল যেন রিয়াদের একটা অংশ পেয়ে গেছি। করিম বলল, খালাম্মা, আপনি যদি চান তাহলে আমি আপনার কাছে থাকতে পারি। আমার চোখে পানি এসে গেল। এই ছেলেটা যেন রিয়াদেরই প্রতিচ্ছবি।
কিন্তু আমি বললাম, না বাবা। তোমার নিজের পরিবার আছে। আমি ঠিক আছি। এরপর থেকে করিম মাঝে মাঝে আমার সাথে কথা বলে। রিয়াদের কথা মনে পড়লে তার সাথে কথা বলি। এদিকে সুমাইজা ধীরে ধীরে আমার সাথে কথা বলা শুরু করেছে। সে এখন বুঝতে পারছে যে আমার অবস্থা কত কঠিন ছিল। গত মাসে সুমাইজা আমাকে বলল, মা, তুমি কানাডায় ভালো আছো তো? আমি বললাম, হ্যাঁ মা, ভালো আছি। তুই কবে আসবি? সুমাইজা বলল, আমি চেষ্টা করছি। শীঘ্রই আসবু। আমার মনে হয় সুমাইজা এলে আমার একাকিত্ব কেটে যাবে। রাজীবও মাঝে মাঝে বলে সে কানাডায় আসতে চায়। কিন্তু আমি জানি না আমি তাকে মাফ করতে পারব কিনা। সে এতদিন আমার কাছ থেকে এত বড় সত্য লুকিয়েছে। যদিও তার উদ্দেশ্য ভালো ছিল। তবে এই রহস্য জানার পর আমার মনে কিছুটা শান্তি এসেছে। আমি বুঝতে পারছি যে রিয়াদের সমস্যার জন্য আমি পুরোপুরি দায়ী নই। কিন্তু তবুও একটা কষ্ট থেকেই যায়। আমি আমার ছেলেকে বাঁচাতে পারিনি। প্রতিদিন ভাবি, যদি আমি আরেকটু ধৈর্য ধরতাম। যদি আমি তাকে ছেড়ে না যেতাম। কিন্তু তখনকার পরিস্থিতিতে আমার কাছে আর কোনো উপায় ছিল না। আজ এই গল্প বলতে বলতে আমার চোখে পানি এসে গেছে। রিয়াদের কথা মনে পড়ছে। যারা এই গল্প শুনছেন তারা হয়তো ভাববেন এটা কোনো সত্যি গল্প নয়। কিন্তু এই গল্পের প্রতিটি অক্ষর সত্যি। আমি আমার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিয়েছি। আমি চাই এই গল্প শুনে কেউ যেন হাল ছেড়ে না দেয়। জীবনে যতই কঠিন সমস্যা আসুক, লড়াই করে যেতে হবে। আর পরিবারের কোনো সদস্যের মানসিক সমস্যা হলে তাকে ত্যাগ না করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমি পারিনি। কিন্তু আপনারা পারবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমার রিয়াদকেও। এই গল্পের শেষে এসে আমি বলতে চাই, কখনো কখনো জীবনে এমন কিছু ঘটে যা আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু সেই কঠিন সময়েও আমাদের মানসিকতা হারানো উচিত নয়। প্রেম আর ধৈর্য দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব। আমি সেই সুযোগ হারিয়ে ফেলেছি। কিন্তু আপনারা হারাবেন না। ধন্যবাদ সবাইকে এই কঠিন গল্প ধৈর্য ধরে শোনার জন্য। আমার প্রিয় রিয়াদ, যেখানেই থাকিস, মা তোকে ভালোবাসে। ক্ষমা করে দে মাকে। গল্পের সমাপ্তি। আমি জানি এই গল্পটি অনেকের কাছে কঠিন মনে হবে। কিন্তু এই গল্পের মূল বার্তা হল, পরিবারের যে কোনো সমস্যায় একসাথে থেকে সমাধান করার চেষ্টা করতে হবে। মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের সমাজে এখনও যথেষ্ট সচেতনতা নেই। এই গল্পের মাধ্যমে সেই বিষয়েও আলোকপাত করার চেষ্টা করেছি। আশা করি এই গল্প শুনে কেউ কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। বরং পরিবারের প্রতি আরও যত্নবান হবেন। আরেকটি কথা, এই গল্পে যে সমস্যার কথা বলা হয়েছে সেটা খুবই বিরল। কিন্তু সম্ভব। তাই সবার সাবধান থাকা উচিত। পরিশেষে বলি, যারা এই পুরো গল্প ধৈর্য ধরে শুনেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। মানুষের জীবনে নানা রকম সমস্যা আসে। কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না। আল্লাহ হাফেজ। কিন্তু আমার গল্পে আরও কিছু চমকপ্রদ অধ্যায় বাকি আছে যা আমি এখনও বলিনি। এসব ঘটনা এতটাই অবিশ্বাস্য যে শুনলে আপনারা হয়তো বিশ্বাসই করবেন না। আমার অপ্রত্যাশিত গর্ভধারণের 6 মাস পর একটি রহস্যময় ঘটনা ঘটল। একদিন রাতে আমি স্বপ্ন দেখলাম যে রিয়াদ আমার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এবার সে দেখতে অনেক সুন্দর, আলোকিত। রিয়াদ আমাকে বলল, মা, আমি এবার তোমার কাছে নিজেই আসছি গু। আমি স্বপ্নে জিজ্ঞেস করলাম, তুই কি বলছিস রিয়াদ? সে হেসে বলল, মা, তোমার পেটে যে বাচ্চা আছে সেটা আমি। আমি আবার তোমার কাছে ফিরে আসছি গু। আমি অবাক হয়ে বললাম, এমন কি সম্ভব? রিয়াদ বলল, মা, আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দিয়েছেন। এবার আমি একজন স্বাভাবিক ছেলে হয়ে জন্মাব। তুমি আমাকে সঠিকভাবে বড় করতে পারবে গু। আমি স্বপ্ন থেকে জেগে উঠলাম। মনে হচ্ছিল যেন সব কিছু সত্যি। পরের দিন আমি এই স্বপ্নের কথা সাব্বিরকে বললাম। সাব্বির বলল, মা, হয়তো সত্যিই রিয়াদ ভাই আবার আসছে গু। এই স্বপ্নের পর থেকে আমার গর্ভে যে সন্তান, তার নড়াচড়া বেড়ে গেল। ডাক্তার বলেছেন বাচ্চা খুবই সুস্থ এবং সক্রিয়। 9 মাস পর আমি একটি সুন্দর ছেলের সন্তানের জন্ম দিলাম। বাচ্চাটি জন্মের সময় কাঁদল না, বরং হাসল। ডাক্তার এবং নার্সরা সবাই অবাক হয়ে গেল। তারা বলল, এমন আমরা আগে কখনো দেখিনি গি। বাচ্চাটিকে দেখে আমার মনে হল যেন রিয়াদি ছোট হয়ে ফিরে এসেছে। আমি তার নাম রাখলাম রায়ান। রিয়াদের নামের সাথে মিল রেখে। রায়ান খুব শান্ত এবং মিষ্টি স্বভাবের। সে অন্য বাচ্চাদের মতো বেশি কান্নাকাটি করে না।
রিহান তার নতুন চাচাকে দেখে বলল, নানি, এই চাচার মুখ দেখতে আমার স্বপ্নের সেই চাচার মতো গু। আমার বুক কাঁপল। মনে হল রিয়াদ সত্যিই ফিরে এসেছে। রায়ান যখন 6 মাস বয়সী হল তখন একটি অবিশ্বাস্য ঘটনা ঘটল। একদিন আমি তার সামনে রিয়াদের একটা পুরনো ছবি রাখলাম। রায়ান ছবিটা দেখে হাসতে শুরু করল এবং তার দিকে হাত বাড়াল। আমার চোখে পানি এসে গেল। এটা কি শুধু কাকতালীয়? রায়ান 1 বছর বয়সে হাঁটতে শুরু করল। আর তার প্রথম কথা ছিল উ মা গু। এটা শুনে আমার মনে হল যেন রিয়াদ আমাকে ডাকছে। রায়ানের 2 বছর বয়সে আরেকটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। আমাদের বাড়িতে একদিন একজন অচেনা বুড়ো মানুষ এসে হাজির হল। তার চেহারা দেখে মনে হল যেন কোনো পীর বা দরবেশ। সে বলল, আমি নীলিমা বেগমের সাথে দেখা করতে চাই। আমি তার সাথে দেখা করলাম। তিনি বললেন, বেটি, আমি জানি তোমার জীবনে কি কি ঘটেছে গিউ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে? আপনি আমাকে কিভাবে চেনেন? বুড়ো মানুষটি বললেন, আমি হচ্ছি সেই তান্ত্রিকের গুরু। যে তান্ত্রিক তোমার রিয়াদের সাথে তন্ত্রমন্ত্র করেছিল, আমি তার গুরু গো। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তিনি বললেন, আমি জানি রিয়াদ আবার তোমার কাছে ফিরে এসেছে। তোমার নতুন ছেলে রায়ান আসলে রিয়াদেরই পুনর্জন্ম গো। আমি কাঁপতে কাঁপতে বললাম, এমন কি সম্ভব? তিনি বললেন, হ্যাঁ বেটি। রিয়াদের আত্মা শান্তি পায়নি, তাই সে আবার তোমার কাছে এসেছে। কিন্তু এবার সে স্বাভাবিক হবে গু। তিনি আরও বললেন, রায়ান বড় হয়ে একজন মহান মানুষ হবে। সে তোমার সব দুঃখের প্রতিদান দেবে গু। এই কথা শুনে আমার চোখে খুশির পানি এসে গেল। বুড়ো মানুষটি চলে যাওয়ার আগে বললেন, বেটি, রায়ানকে নিয়ে আর কোনো চিন্তা করো না। সে তোমার গর্বের কারণ হবে গু। এরপর থেকে আমার মনে পূর্ণ শান্তি এসে গেছে। আমি বুঝতে পারলাম রিয়াদ সত্যিই রায়ানের রূপে ফিরে এসেছে। রায়ান যখন 3 বছর বয়সী হল তখন সে কথা বলতে শিখল। আর তার প্রথম পূর্ণ বাক্য ছিল, মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথা শুনে আমি কেঁদে ফেললাম। মনে হল যেন রিয়াদ আমাকে বলছে, রায়ান অন্য সব বাচ্চাদের চেয়ে বেশি বুদ্ধিমান। সে অনেক কিছুই জানে যা তার বয়সের বাচ্চারা সাধারণত জানে না। একদিন সে আমাকে বলল, মা, আমি আগে একটু বড় ছিলাম। তখন আমি তোমাকে কষ্ট দিয়েছিলাম গ। আমার গা শিউরে উঠল। এই ছোট্ট বাচ্চা কিভাবে জানল? আমি জিজ্ঞেস করলাম, তুই কি বলছিস রায়ান? সে বলল, মা, আমি মনে করতে পারি। আমি আগে তোমাকে কষ্ট দিয়েছিলাম। কিন্তু এখন আমি ভালো ছেলে হব গু। আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। রায়ানের 4 বছর বয়সে আরেকটি অবিশ্বাস্য ঘটনা ঘটল। একদিন সে আমাকে বলল, মা, আমি আরেকটা গোপন জায়গা জানি যেখানে আরও ধনসম্পদ আছে গিউ। আমি জিজ্ঞেস করলাম, কোথায়? রায়ান বলল, মা, আমি তোমাকে দেখিয়ে দেব গু। সে আমার হাত ধরে আমাদের বাড়ির পিছনের দিকে নিয়ে গেল। একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে বলল, মা, এখানে খুঁড়ো। আমরা সেখানে খুঁড়ে আরেকটি ধনের বাক্স পেলাম। এবারও প্রায় 2 কোটি টাকার সম্পদ। আমি বুঝতে পারলাম রিয়াদের স্মৃতি রায়ানের মধ্যে আছে। এই দ্বিতীয় ধনসম্পদ পেয়ে আমরা আরেকটি বড় এতিমখানা করলাম। আর একটি হাসপাতালও করলাম। রায়ান আমাকে বলল, মা, এই টাকা গরিব মানুষদের সাহায্য করার জন্য গু। আমার বুক গর্বে ভরে গেল। এই ছোট্ট বাচ্চার মনেও এত দয়া। রায়ানের 5 বছর বয়সে আমাদের পরিবারে আরেকটি খুশির খবর এল। সাব্বির আর নিশার 3য় সন্তান হল। এবার যমজ, একটি ছেলে আর একটি মেয়ে। এখন আমার 5টি নাতিনাতনি আর একটি নিজের ছেলে। আমার ঘর এখন শিশুদের হাসিকান্নায় মুখর। রায়ান তার নতুন ভাইবোনদের খুব আদর করে। সে বলে, মা, আমি এদের সবার বড় চাচা গু। এদিকে রাজীবও কানাডা চলে এসেছে। আমরা আবার একসাথে সংসার শুরু করেছি। রাজীব রায়ানকে দেখে বলে, এই ছেলেটা যেন রিয়াদেরই ছোট সংস্করণ। কিন্তু অনেক ভালো গু। আমি জানি এটা কাকতালীয় নয়। এটা আল্লাহর বিশেষ রহমত। রায়ান এখন স্কুলে যায়। সে ক্লাসে সবার চেয়ে ভালো ছাত্র। তার শিক্ষকরা বলেন, রায়ান অসাধারণ মেধাবী। সে যে কোনো বিষয়ে খুব তাড়াতাড়ি শিখে নেয় গু। একদিন রায়ানের শিক্ষক আমাকে ডেকে বললেন, রায়ানের মধ্যে কিছু অস্বাভাবিক ক্ষমতা আছে। সে এমন কিছু বিষয় জানে যা তার বয়সের বাচ্চাদের জানার কথা নয় গু। আমি বুঝতে পারি রায়ানের মধ্যে রিয়াদের সব ভালো গুণ আছে, কিন্তু কোনো খারাপ গুণ নেই। রায়ানের 6 বছর বয়সে একদিন সে আমাকে বলল, মা, আমি বড় হয়ে ডাক্তার হব। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেব গু। আমার চোখে পানি এসে গেল।
মনে হল রিয়াদ তার জীবনের ভুল শুধরানোর জন্যই ফিরে এসেছে। গত সপ্তাহে আরেকটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। সুমাইয়ার দ্বিতীয় সন্তান হয়েছে, একটি মেয়ে। এখন আমার ৬টি নাতি-নাতনি। আমার বাড়ি যেন একটা শিশুপার্ক হয়ে গেছে। রায়ান তার সব ভাইবোনদের খুব যত্ন নেয়া। মনে হয় সে একজন বড় ভাইয়ের মতো আচরণ করে। কয়েকদিন আগে রায়ান আমাকে বলল, মা, আমি যখন বড় হব তখন তোমার সব কষ্ট ভুলিয়ে দেবগু। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার কি কষ্ট বাবা? রায়ান বলল, মা, তুমি আগে অনেক কষ্ট পেয়েছ। আমি সব জানি। আমার মনে হয় রিয়াদের সব স্মৃতি রায়ানের মধ্যে জমা আছে। আজ রায়ানের ৭ বছর বয়স। সে আমাকে বলেছে, মা, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না গি। আমি বুঝি এটা রিয়াদের অনুশোচনা। সে জানে তার জন্য আমি কত কষ্ট পেয়েছিলাম। এখন আমার জীবন পরিপূর্ণ। আমার একটি সুখী পরিবার, প্রচুর সম্পদ, এবং সবচেয়ে বড় কথা, আমার হারানো ছেলে ফিরে পেয়েছি। আমি প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের দাতব্য কাজও এখন আরও বেড়েছে। আমরা ৩টি এতিমখানা, ২টি হাসপাতাল এবং একটি স্কুল করেছি। রায়ান প্রায় বলে, মা, আমরা যত বেশি দান করব, আল্লাহ আমাদের তত বেশি দেবেন গু। আমার মনে হয় এই ছোট্ট বাচ্চার মধ্যে এত বড় জ্ঞান কোথা থেকে আসে। গত মাসে আমাদের পরিবারে আরেকটি বড় খুশির খবর এসেছে। আমি আবার গর্ভবতী হয়েছি। এই বয়সে তৃতীয়বার। আমার বয়স এখন ৫১ বছর। ডাক্তাররা বলেছেন এটা চিকিৎসা বিজ্ঞানের একটি বিস্ময়। রায়ান খবর পেয়ে বলেছে, মা, এবার একটা বোন হবে। আমি জানি গু। আমি জিজ্ঞেস করলাম, তুই কিভাবে জানিস? রায়ান হেসে বলল, আমি স্বপ্নে দেখেছি গু। আমার বুক কাঁপল। রায়ানের স্বপ্ন কি রিয়াদের মতো সত্যি হয়? কয়েক মাস পর দেখা যাবে রায়ানের কথা সত্যি হয় কিনা। আমি এখন ৫০ঊর্ধ্ব একজন মা হতে যাচ্ছি। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। আমার স্বামী রাজীব, আমার ছেলে সাব্বির, আমার মেয়ে সুমাইয়া, আমার বুমারা নিশা আর আরিফের স্ত্রী, আমার ৬টি নাতি-নাতনি এবং আমার বিশেষ ছেলে রায়ান, সবাই মিলে এক বিরাট সুখী পরিবার। আমার জীবনে এখন কোনো কষ্ট নেই, কোনো অভাব নেই। আমি জানি এসব আমার প্রাপ্ত ছিল না। কিন্তু আল্লাহ আমার ধৈর্যের পুরস্কার দিয়েছেন। রায়ান প্রায় আমাকে বলে, মা, তুমি পৃথিবীর সবচেয়ে ভালো মা গু। আমি তাকে বলি, না বাবা, আমি অনেক ভুল করেছি। রায়ান বলে, না মা, তুমি যা করেছ সব ঠিক করেছ। আমি তোমাকে মাফ করেছি। এই কথা শুনে আমার বুক ভরে যায়। মনে হয় রিয়াদ আমাকে ক্ষমা করে দিয়েছে। আমার এই দীর্ঘ জীবনের গল্প আজ এখানে শেষ করছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন তাদের হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আমার জীবনের উত্থানপতন, সুখ দুঃখ, হাসিকান্নার এই গল্প যদি আপনাদের কোনো কাজে আসে তাহলে আমি ধন্য। মনে রাখবেন, জীবনে যাই ঘটুক না কেন, হাল ছেড়ে দেবেন না। আল্লাহ সব দেখেন, সব জানেন। তিনি যার জাপমে গাহর সেটা একদিন না একদিন দেবেনই। আমার মতো একজন সাধারণ মায়ের জীবনেও যদি এত অলৌকিক ঘটনা ঘটতে পারে, তাহলে আপনাদের জীবনেও ভালো কিছু অপেক্ষা করছে। ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, ভালোবাসা রাখুন। আল্লাহ আপনাদের সব মনোবাসনা পূরণ করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আর হ্যাঁ, যে বিষয়ে এই গল্পের শুরুতে ইঙ্গিত করেছিলাম, পানি বের হয়ে যাবে কি, এখন নিশ্চয়ই বুঝেছেন। একজন মায়ের জীবনে কত রকমের পানিই না বের হয়। কষ্টের পানি, খুশির পানি, ভালোবাসার পানি, মায়ের পানি। আমার গল্প শুনে আপনাদের চোখেও যে পানি এসেছে সেটাও এক ধরনের আবেগের পানি। আজ আমার চোখে যে পানি আছে সেটা পরিপূর্ণতার পানি। একজন মা হিসেবে আমি আজ সম্পূর্ণ। আল্লাহ সবার মা-বাবাকে দীর্ঘায়ু দিন। খোদা হাফেজ। সবার জীবন সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে ভরে উঠুক। আমার রিয়াদ, আমার রায়ান, আমার সব সন্তান, সবাইকে নিয়ে আমি আজ পরম তৃপ্ত। আল্লাহুম্মা আমিন। চূড়ান্ত সমাপনী, নীলিমা দাসের সম্পূর্ণ জীবনী, সবার মঙ্গল হোক। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। আরও অনেক কিছু ঘটেছে যা আমি এতক্ষণ বলিনি। রিয়াদের মৃত্যুর ১ বছর পর আমার জীবনে আরেকটি বিস্ময়কর ঘটনা ঘটল। একদিন আমার কানাডার ঠিকানায় একটি চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে। চিঠিটি খুলে দেখি এটি একজন অচেনা মহিলার কাছ থেকে। নাম ফরিদা বেগম। তিনি লিখেছেন, প্রিয় নীলিমা আপা, আমি জানি আপনি আমাকে চেনেন না। কিন্তু আমার একটি গুরুত্বপূর্ণ কথা আছে। আমি রিয়াদের সত্যিকারের মায়ের বোন। এই লাইন পড়ে আমার হাত থেকে চিঠিটি পড়ে গেল। কি বলছে এই মহিলা? আমি আবার চিঠিটি তুলে নিয়ে পড়তে শুরু করলাম।
আপা, আপনি হয়তো জানেন না যে রিয়াদের আসল মা আমার বোন রাশিদা। সাইদুল ভাই রাশিদাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার সাথে সম্পর্ক করেছিল। পরে রাশিদা গর্ভবতী হলে সাইদুল ভাই তাকে ত্যাগ করে কি? আমার মাথা ঘুরতে লাগল। তাহলে রিয়াদের আসল মা আলাদা কেউ? চিঠিতে আরও লেখা ছিল, রাশিদা রিয়াদকে জন্ম দেওয়ার পর মারা যায়। সাইদুল ভাই তখন রিয়াদকে আপনার পেটে দিয়ে দেয় একটি জাদুকরি পদ্ধতিতে। আপনি জানতেন না যে আপনার পেটে অন্য কারো সন্তান। আমি বুঝতে পারছিলাম না এই কথার মানে কি। কিভাবে সম্ভব যে অন্য কারো সন্তান আমার পেটে এল? ফরিদা বেগম আরও লিখেছেন, সাইদুল ভাই একজন তান্ত্রিকের সাহায্য নিয়েছিল। সেই তান্ত্রিক রিয়াদকে আপনার পেটে স্থানান্তর করে। আপনি ভেবেছিলেন এটি আপনার নিজের সন্তান। আমার পুরো শরীর কাঁপতে শুরু করল। এমন কি সম্ভব? চিঠির শেষ অংশে লেখা ছিল, আপা, রিয়াদের এই অস্বাভাবিক আচরণের পিছনে এই রহস্য লুকিয়েছিল। সে অবচেতনভাবে জানত আপনি তার আসল মা নন। তাই তার মনে এই বিভ্রান্তি তৈরি হয়েছিল। আমি চাই আপনার সাথে একবার কথা বলতে। আমার ফোন নম্বর 017123456788। আমি এই চিঠি পড়ে সম্পূর্ণ হতবাক হয়ে গেলাম। এমন কি আদৌ সম্ভব? আমি ফরিদা বেগমকে ফোন করলাম। তিনি ফোন ধরে বললেন, আপা, আমি জানতাম আপনি ফোন করবেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি যা লিখেছেন সেটা কি সত্যি? ফরিদা বেগম বললেন, হ্যাঁ আপা। আমার বোন রাশিদা মরার আগে আমাকে সব বলে গেছে। সাইদুল ভাই একজন কালো তান্ত্রিকের কাছে গিয়েছিল। আমি বললাম, কিন্তু এমন কি সম্ভব? ফরিদা বেগম বললেন, আপা, আমাদের দেশে অনেক কিছুই সম্ভব যা আমরা বুঝি না। আপনি রিয়াদের আচরণ দেখেছেন তো? স্বাভাবিক ছেলে এভাবে করে? আমার মনে পড়ল রিয়াদের সেই সব অস্বাভাবিক আচরণের কথা। সত্যিই তো, কোনো স্বাভাবিক ছেলে মায়ের সাথে এভাবে আচরণ করে না। ফরিদা বেগম বললেন, আপা, আমার কাছে রাশিদার লেখা একটা ডায়েরি আছে। সেখানে সব কিছু লেখা আছে। আপনি চাইলে আমি সেটা পাঠিয়ে দিতে পারি। আমি বললাম, হ্যাঁ, পাঠান। আমি সব জানতে চাই। এক সপ্তাহ পর আমার কাছে রাশিদার ডায়েরি এল। ডায়েরিটি খুলে পড়তে শুরু করলাম। রাশিদা লিখেছিল, আজ সাইদুল আমাকে বলেছে সে আমাকে বিয়ে করবে। আমি খুব খুশি। আমি তাকে ভালোবাসি। পরের পাতায় লেখা, আমি গর্ভবতী হয়েছি। সাইদুলকে বললে সে খুব রেগে গেল। বলল এটা তার সন্তান নয়। আরও পড়তে লাগলাম, সাইদুল আমাকে ছেড়ে চলে গেছে। আমি একা। কি করব বুঝতে পারছি না। শেষ দিকের পাতায় লেখা ছিল, আমার সন্তানের জন্ম হয়েছে। একটি ছেলে। কিন্তু আমি খুব অসুস্থ। মনে হয় বাঁচব না। সাইদুল এসেছে। সে বলছে আমার সন্তানকে নিয়ে যাবে। আমি চাই না। কিন্তু আমার কিছু করার নেই। সবশেষে লেখা, সাইদুল একজন তান্ত্রিকের সাথে এসেছে। তারা বলছে আমার সন্তানকে অন্য একজনের পেটে দেবে, যেন সে মনে করে এটা তার নিজের সন্তান। আমি পারছি না কিছু। আল্লাহ আমার সন্তানকে রক্ষা করুক। এই ডায়েরি পড়ে আমার চোখে পানি এসে গেল। বেচারা রাশিদা কত কষ্ট পেয়েছে। আর আমি ভেবেছিলাম রিয়াদ আমার সন্তান। কিন্তু সে আসলে রাশিদার সন্তান ছিল। কিন্তু তবুও আমার মনে হল আমিই তো তাকে 9 মাস পেটে রেখেছি। আমিই তাকে জন্ম দিয়েছি। তাহলে আমিই তার মা। আমি ফরিদা বেগমকে আবার ফোন করলাম। জিজ্ঞেস করলাম, সেই তান্ত্রিক এখন কোথায়? ফরিদা বেগম বললেন, সে অনেক আগেই মারা গেছে। কিন্তু তার ছেলে আছে। সেও তান্ত্রিক। আমি বললাম, আমি তার সাথে কথা বলতে চাই। ফরিদা বেগম বললেন, আপা, আপনি কি করবেন? আমি বললাম, আমি জানতে চাই এই তন্ত্রমন্ত্রের কারণেই কি রিয়াদের এই সমস্যা হয়েছিল। ফরিদা বেগম আমাকে সেই তান্ত্রিকের ছেলের ঠিকানা দিলেন। নাম হচ্ছে কবির উদ্দিন। সে ঢাকার পুরান ঢাকায় থাকে। আমি কবির উদ্দিনের সাথে ফোনে যোগাযোগ করলাম। সে বলল, আপা, আমার বাবা সেই কাজ করার পর খুব অনুশোচনা করত। বলতো এই কাজ করা উচিত হয়নি। আমি জিজ্ঞেস করলাম, সেই তন্ত্রমন্ত্রের কারণেই কি রিয়াদের মানসিক সমস্যা হয়েছিল? কবির উদ্দিন বলল, হ্যাঁ আপা। যখন কোনো সন্তানকে এভাবে অন্যত্র স্থানান্তর করা হয়, তখন তার মনে বিভ্রান্তি থেকে যায়। সে জানে না কে তার আসল মা। আমি অবাক হয়ে বললাম, তাহলে রিয়াদ জানত?
কবির উদ্দিন বলল, অবচেতনভাবে জানত। তার আত্মা জানত। তাই তার মনে এই কনফিউশন হতো। আমার মনে হল যেন একটা ধাঁধার সমাধান হয়ে গেল। রিয়াদের সেই অস্বাভাবিক আচরণের পিছনে এই রহস্য লুকিয়েছিল। আমি কবির উদ্দিনকে জিজ্ঞেস করলাম, এখন কি কিছু করার আছে? সে বলল, আপা, রিয়াদ তো মারা গেছে। এখন তার আত্মার শান্তির জন্য দোয়া করতে পারেন। আর রাশিদা খালার জন্যও। আমি বুঝলাম এখন আর কিছুই করার নেই। কিন্তু এই সত্য জানার পর আমার মনে একটা অদ্ভুত শান্তি এসেছে। আমি বুঝতে পারলাম যে রিয়াদের সমস্যার পিছনে শুধু মানসিক কারণ নয়, আত্মিক কারণও ছিল। আমি রাজীবকে ফোন করে এই নতুন তথ্য জানালাম। রাজীব শুনে বলল, এসব কি বিশ্বাস করা যায়? আমি বললাম, আমি জানি না। কিন্তু রিয়াদের আচরণের ব্যাখ্যা পাওয়া যাচ্ছে কি। এরপর আমি গভীরভাবে চিন্তা করলাম। আমার মনে হল রিয়াদ আসলে দুই মায়ের সন্তান ছিল। রাশিদা তাকে জন্ম দিয়েছিল, আর আমি তাকে বড় করেছিলাম। হয়তো এই কারণেই তার মনে এত দ্বন্দ্ব ছিল। সে জানত না কাকে মা বলবে। আমি ভাবলাম, যদি আমি এই সত্য আগে জানতাম তাহলে রিয়াদের চিকিৎসা আরও ভালো হতো। কোনো তান্ত্রিক বা পীরের কাছে নিয়ে যেতে পারতাম। কিন্তু এখন আর কিছুই করার নেই। আমি ঠিক করলাম রাশিদার কবর জিয়ারত করতে যাব। ফরিদা বেগমের কাছে জানলাম রাশিদাকে কোথায় দাফন করা হয়েছে। পরের বছর আমি বাংলাদেশ গেলাম। প্রথমে রিয়াদের কবর জিয়ারত করলাম। তারপর গেলাম রাশিদার কবরে। রাশিদার কবরের সামনে দাঁড়িয়ে আমি বললাম, রাশিদা, আমি তোমার ছেলেকে যতটা পেরেছি যত্ন নিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারিনি। আমাকে মাফ করো। আমার চোখে পানি এসে গেল। মনে হল যেন রাশিদা আমাকে কিছু বলতে চাইছে। হঠাৎ একটা হালকা হাওয়া বইল। আমার মনে হল যেন রাশিদা বলছে, তুমি আমার চেয়ে বেশি মা ছিলে রিয়াদের। তুমি তাকে 9 মাস পেটে রেখেছ। তুমি তাকে জন্ম দিয়েছ। তুমিই তার আসল মা গু। আমার মনে একটু শান্তি এল। এরপর আমি কবির উদ্দিনের কাছে গেলাম। সে আমাকে কিছু তাবিজ দিয়ে বলল, এগুলো রিয়াদের কবরে রেখে আসেন। তার আত্মার শান্তি হবে গু। আমি সেই তাবিজ নিয়ে রিয়াদের কবরে রেখে এলাম। কিছু দোয়া দরুদ পড়লাম। মনে হল যেন রিয়াদের আত্মা আমার কাছে বলছে, মা, আমি এখন শান্তিতে আছি। তুমি নিজেকে দোষ দিও না গি। এই যাত্রার পর আমার মনে অনেক শান্তি এসেছে। আমি বুঝতে পারলাম যে রিয়াদের সমস্যার পিছনে অনেক গভীর কারণ ছিল। আমি সুমাইয়াকে সব কিছু বললাম। সে বলল, মা, এসব সত্যি না মিথ্যা আমি জানি না। কিন্তু তুমি যা করেছ তা তোমার পক্ষে সবচেয়ে ভালো ছিল। রাজীবও এখন আমার সাথে আবার স্বাভাবিক কথা বলে। সে বলল, আমি জানতাম না এত গভীর রহস্য ছিল। এখন আমি কানাডায় শান্তিতে থাকি। মাঝে মাঝে রিয়াদের কথা মনে পড়ে। কিন্তু আর সেই কষ্ট হয় না। আমি জানি রিয়াদ এখন শান্তিতে আছে। সে তার আসল মা রাশিদার সাথে মিলিত হয়েছে। আর আমি গর্বিত যে আমি একটি সন্তানের মা হতে পেরেছিলাম। যদিও সে আমার নিজের রক্তের ছিল না, তবুও আমিই তার মা ছিলাম। মাতৃত্ব শুধু রক্তের সম্পর্ক নয়। মাতৃত্ব হল ভালোবাসার সম্পর্ক। আমি রিয়াদকে একজন মা যতটা ভালোবাসতে পারে ততটাই ভালোবেসেছি। এই গল্পের মাধ্যমে আমি বলতে চাই, কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু রহস্য থাকে যা আমরা জানি না। কিন্তু সেই রহস্য জানার পরও ভালোবাসা কমে যায় না, বরং বেড়ে যায়। আমি আজও রিয়াদকে ভালোবাসি। সে যে কারো সন্তানই হোক, আমার কাছে সে আমার ছেলে। যারা এই গল্প শুনেছেন তারা হয়তো ভাববেন এটা খুবই অবিশ্বাস্য। কিন্তু জীবনে অনেক অবিশ্বাস্য ঘটনাই ঘটে। আমাদের দেশে তন্ত্রমন্ত্র নিয়ে অনেক কথা আছে। আমি জানি না কতটা সত্যি। কিন্তু রিয়াদের ক্ষেত্রে এই ব্যাখ্যাই সবচেয়ে যুক্তিযুক্ত মনে হয়। যাই হোক, এখন আর সেসব নিয়ে ভাবি না। আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। সুমাইয়া এখন বড় হয়েছে। সে একজন ভালো মেয়ে। আমার গর্ব। রাজীব এখনও আমাকে ভালোবাসে। হয়তো একদিন আমরা আবার একসাথে হব। আর রিয়াদ, সে আমার হৃদয়ে চিরকালের জন্য বেঁচে থাকবে। আমার প্রথম সন্তান। আমার ভালোবাসার রিয়াদ। আল্লাহ তার আত্মার মাগফিরাত করুন। আর রাশিদারও। আমিন। এই গল্পের সমাপ্তিতে এসে আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা এত ধৈর্য ধরে শুনেছেন। মনে রাখবেন, জীবনে যাই ঘটুক না কেন, ভালোবাসা থেকে হাত ছাড়বেন না। ভালোবাসাই পারে সব সমস্যার সমাধান করতে। আমি পারিনি, কিন্তু আপনারা পারবেন।
আল্লাহ সবার মঙ্গল করুন। খোদা হাফেজ। কিন্তু আমার এই দীর্ঘ গল্পে আরও কিছু চমকপ্রদ ঘটনা বাকি আছে যা আমি এখনও বলিনি। রিয়াদের কবর জিয়ারত করার ৩ মাস পর আমার জীবনে আরেকটি অবিশ্বাস্য ঘটনা ঘটল। একদিন কানাডায় আমার বাসায় একজন অচেনা যুবক এসে হাজির হল। সে দরজায় টোকা দিয়ে বলল, আমি নীলিমা খালাম্মার সাথে দেখা করতে চাই। আমি দরজা খুলে দেখি একজন ২৫-২৬ বছর বয়সী ছেলে দাঁড়িয়ে আছে। তার চেহারা দেখে আমার মনে হলো যেন চেনা চেনা লাগছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? কি চাও? সে বলল, খালাম্মা, আমার নাম সাব্বির। আমি রিয়াদ ভাইয়ার সন্ধানে এসেছি। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। রিয়াদ তো মারা গেছে। এই ছেলে কি বলছে? আমি বললাম, রিয়াদ মারা গেছে ৩ বছর আগে। তুমি কে? সাব্বির বলল, খালাম্মা, আমি জানি রিয়াদ ভাই মারা গেছে। কিন্তু আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমি রিয়াদ ভাইয়ার যমজ ভাই। আমার মাথায় যেন বাজ পড়ল। যমজ ভাই? এ আবার কি? আমি তাকে বাসার ভেতরে আনলাম। বসিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি বলছ? রিয়াদের যমজ ভাই? সাব্বির বলল, হ্যাঁ খালাম্মা। রাশিদা খালা যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু সাইদুল চাচা শুধু একটা ছেলেকে নিয়ে গিয়েছিলেন। আমাকে রেখে দিয়েছিলেন। আমার পুরো শরীর কাঁপতে লাগল। আমি জিজ্ঞেস করলাম, তাহলে তুমি এতদিন কোথায় ছিলে? সাব্বির বলল, খালাম্মা, আমাকে একটা এতিমখানা রেখে দেওয়া হয়েছিল। বড় হয়ে আমি আমার পরিচয় খুঁজতে শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি যে আমার একটা যমজ ভাই আছে। আমি অবাক হয়ে বললাম, তুমি কিভাবে রিয়াদের খোঁজ পেলে? সাব্বির বলল, খালাম্মা, আমি ফরিদা খালার সাথে যোগাযোগ করেছিলাম। তিনি আমাকে সব বলেছেন। আমি জানি রিয়াদ ভাইয়ার কি সমস্যা হয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, তোমার কি সেই রকম কোনো সমস্যা আছে? সাব্বির মাথা নেড়ে বলল, না খালাম্মা, আমার কোনো সমস্যা নেই। কারণ আমাকে কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়নি। আমি স্বাভাবিকভাবে এতিমখানায় বড় হয়েছি। আমার চোখে পানি এসে গেল। আরেকটা রিয়াদ আমার সামনে বসে আছে। সাব্বির বলল, খালাম্মা, আমি জানি রিয়াদ ভাই আপনার কাছেই বড় হয়েছে। আপনিই তার মা। আমিও আপনাকে মা বলতে চাই। আমার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি হল। যেন আল্লাহ আমার হারানো ছেলেকে ফিরিয়ে দিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম, তুমি এতিমখানায় কেমন ছিলে? সাব্বির বলল, খালাম্মা, খুব কষ্ট করে বড় হয়েছি। কিন্তু আমি পড়াশোনা করেছি। এখন আমি একটা কোম্পানিতে চাকরি করি। আমি বুঝতে পারলাম যে এই ছেলেটি রিয়াদের মতো নয়। সে স্বাভাবিক, বুদ্ধিমান। সাব্বির বলল, খালাম্মা, আমি আমার ভাইয়ের কবর দেখতে চাই। আপনি কি আমাকে বাংলাদেশে নিয়ে যাবেন? আমার মন ভরে গেল। আমি বললাম, হ্যাঁ বাবা, আমি তোমাকে নিয়ে যাব। পরের মাসেই আমি সাব্বিরকে নিয়ে বাংলাদেশ গেলাম। রাজীব আমাদের বিমানবন্দরে রিসিভ করতে এসেছিল। সাব্বিরকে দেখে রাজীবের চোখ ছানাবড়া। বলল, এ তো দেখতে রিয়াদের মতোই। সত্যি সাব্বির দেখতে অনেকটা রিয়াদের মতো। কিন্তু তার আচরণ সম্পূর্ণ আলাদা। আমরা প্রথমে রিয়াদের কবরে গেলাম। সাব্বির কবরের পাশে বসে অনেকক্ষণ কাঁদল। সে বলল, ভাই, আমি তোর সাথে দেখা করতে পারলাম না। কিন্তু আমি প্রতিদিন তোর জন্য দোয়া করব। আমার চোখেও পানি এসে গেল। এরপর আমরা রাশিদার কবরে গেলাম। সাব্বির সেখানেও অনেকক্ষণ কাঁদল। সে বলল, আম্মা, আমি তোকে চিনতে পারিনি। কিন্তু আমি জানি তুই আমাদের ভালোবাসতে। সাব্বির বাংলাদেশে ১ মাস থাকল। এই ১ মাসে সে সবার সাথে মিশে গেল। সুমাইয়া তাকে দেখে বলল, মনে হচ্ছে রিয়াদ ভাই ফিরে এসেছে। রাজীবও সাব্বিরকে পছন্দ করল। বলল, এই ছেলেটা রিয়াদের চেয়ে অনেক ভালো। সাব্বির আমাদের পরিবারের সাথে এমনভাবে মিশে গেল যেন সে আগে থেকেই আমাদের সাথে ছিল। একদিন সাব্বির আমাকে বলল, মা, আমি এখানে থেকে যেতে চাই। আমি জিজ্ঞেস করলাম, তোর চাকরি? সাব্বির বলল, আমি এখানে চাকরি খুঁজব। আমি আপনাদের ছেড়ে থাকতে পারব না। আমার মন খুশিতে ভরে গেল। মনে হল যেন আল্লাহ আমার কষ্টের বিনিময়ে আমাকে একটি সুন্দর উপহার দিয়েছেন। সাব্বির বাংলাদেশে একটা ভালো চাকরি পেয়ে গেল। সে রাজীবের সাথে থাকতে শুরু করল। আমি কানাডায় ফিরে গেলাম। কিন্তু এবার আর একা লাগছিল না। মনে হচ্ছিল যেন আমার একটা ছেলে বেঁচে আছে। সাব্বির প্রতিদিন আমাকে ফোন করত। বলত, মা কেমন আছেন? খাওয়া দাওয়া ঠিকমতো করছেন তো?
আমার মনে হতো যেন রিয়াদ আমাকে ফোন করছে। 6 মাস পর সাব্বির আমাকে আরেকটি সুখবর দিল। সে বলল, মা, আমি বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, কার সাথে? সাব্বির বলল, আমাদের পাশের বাড়ির নিশা। সে খুব ভালো মেয়ে কি? আমি বললাম, খুব ভালো কথা। আমি বিয়েতে যোগ দিতে আসব। সাব্বিরের বিয়ে হল খুব ধুমধামের সাথে। আমি, রাজীব, সুমাইজা সবাই খুব খুশি ছিলাম। বিয়ের দিন আমার মনে হচ্ছিল যেন রিয়াদেরই বিয়ে হচ্ছে। যেই বিয়ে আমি দেখতে পারিনি সেই বিয়ে যেন দেখতে পাচ্ছি। বিয়ের পর সাব্বির আরও বেশি আমাদের পরিবারের হয়ে গেল। সে নিশাকেও আমাকে মা বলতে শেখাল। নিশা একটি মিষ্টি মেয়ে। সে আমাকে দেখে বলল, মা, আমি আপনার সেবা করব। আমার চোখে পানি এসে গেল। মনে হল যেন আমি একটা পূর্ণাঙ্গ পরিবার পেয়ে গেছি। 1 বছর পর আরও বড় খুশির খবর এল। নিশা গর্ভবতী হয়েছে। সাব্বির আমাকে ফোন করে বলল, মা, আপনি নানি হতে যাচ্ছেন গু। আমার মন আনন্দে নেচে উঠল। অবশেষে আমি একটা নাতিনাতনি পাব। আমি বাংলাদেশ গিয়ে নিশার যত্ন নিতে শুরু করলাম। গর্ভকালীন সময়টুকু আমি তাদের সাথেই কাটালাম। নিশা আমাকে মা বলে ডাকত। বলত, মা, আপনি আমার কাছে থাকুন গু। আমার মনে হতো যেন আমার নিজের মেয়ে। 9 মাস পর নিশা একটি ছেলের সন্তানের জন্ম দিল। ছেলেটি দেখতে অনেকটা রিয়াদের মতো। সাব্বির বলল, মা, এই নাতির নাম রাখুন গু। আমি নাম রাখলাম রিহান। রিয়াদের নামের সাথে মিল রেখে। রিহানকে দেখে আমার মনে হতো যেন রিয়াদ ছোট হয়ে ফিরে এসেছে। আমি রিহানের যত্ন নিতে শুরু করলাম। তাকে কোলে নিয়ে বসে থাকতাম। সাব্বির বলত, মা, আপনি রিহানকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছেন গু। আমি বলতাম, এই নাতিকে দেখে আমার রিয়াদের কথা মনে পড়ে গু। রিহান বড় হতে শুরু করল। সে খুব বুদ্ধিমান এবং মিষ্টি স্বভাবের। যখন সে কথা বলতে শিখল, প্রথম কথা বলল, নানি গি। আমার চোখে খুশির পানি এসে গেল। রিহান যখন 3 বছর বয়সী হল, তখন একদিন সে আমাকে অবাক করে দিয়ে বলল, নানি, আমার একটা চাচা ছিল না? আমি অবাক হয়ে বললাম, তুমি কি বলছো রিহান? রিহান বলল, নানি, আমি স্বপ্নে দেখি একটা বড় ভাইজা আমার সাথে খেলছে। সে বলে আমি তার চাচা গু। আমার গা গুলিয়ে উঠল। রিয়াদের কথা রিহান কিভাবে জানল? আমি সাব্বিরকে জিজ্ঞেস করলাম। সাব্বির বলল, মা, আমি রিহানকে কখনো রিয়াদ ভাইয়ার কথা বলিনি গু। তাহলে রিহান কিভাবে জানল? আমার মনে হল রিয়াদের আত্মা হয়তো রিহানের সাথে দেখা করে। রিহান আরও বড় হওয়ার সাথে সাথে এই ধরনের কথা আরও বলতে শুরু করল। একদিন সে বলল, নানি, সেই চাচা আমাকে বলেছে তুমি তাকে খুব ভালোবাসতে গু। আমি কাঁদতে শুরু করলাম। রিহান আমার কান্না দেখে বলল, নানি, কাঁদো না। চাচা বলেছে সে খুব খুশি আছে গু। আমার মনে হল রিয়াদ সত্যিই আমার কাছে বার্তা পাঠাচ্ছে। এভাবে আরও 2 বছর কেটে গেল। রিহান এখন 5 বছর বয়সী। গত মাসে আরেকটি সুখবর এল। নিশা আবার গর্ভবতী। এবার আমি আশা করছি একটি নাতনি হবে। সাব্বির বলল, মা, এবার যদি মেয়ে হয় তাহলে তার নাম আপনার নামে রাখব গু। আমি বললাম, না, তার নাম রাখবে রাশিদা। তোমার আসল আম্মার নামে গি। সাব্বির চোখে পানি নিয়ে বলল, মা, আপনি কত ভালো। এখন আমার জীবন অনেক শান্তিতে কাটছে। আমার একটি সুখী পরিবার আছে। সাব্বির একটি ভালো ছেলে। সে আমার সব দুঃখ ভুলিয়ে দিয়েছে। নিশা একটি আদর্শ মেয়ে। সে আমাকে নিজের মায়ের চেয়েও বেশি সেবা করে। রিহান আমার প্রাণের নাতি। তাকে দেখে আমি রিয়াদের কথা মনে করি। আর রাজীব? সে এখনও আমাকে ভালোবাসে। আমরা আবার একসাথে হওয়ার কথা ভাবছি। সুমাইয়া এখন 20 বছর বয়সী। সেও বিয়ের বয়স হয়েছে। শীঘ্রই তার বিয়ে দেব। এভাবে আমার জীবনে আবার সুখ ফিরে এসেছে। আমি বুঝেছি যে জীবনে যতই কষ্ট আসুক, আশা ছাড়া যাওয়া যায় না। আল্লাহ একদিকে নিয়ে গেলে অন্যদিকে দেন। আমি রিয়াদকে হারিয়েছিলাম, কিন্তু সাব্বিরকে পেয়েছি। আমার মনে হয় রিয়াদের আত্মাই আমার কাছে সাব্বিরকে পাঠিয়েছে। যারা এই গল্প শুনছেন তারা হয়তো ভাববেন এটা কোনো কাহিনী। কিন্তু আমি বলছি এটা আমার সত্যিকারের জীবনের গল্প। জীবনে অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটে। কিন্তু সেসব ঘটনার মধ্যেও আল্লাহর রহমত লুকিয়ে থাকে। আমি আজ একজন সুখী মা। আমার 2 ছেলে, একজন পৃথিবী ছেড়ে চলে গেছে, আরেকজন আমার কাছে এসেছে। আমার একটি সুন্দর বউ, একটি প্রিয় নাতি এবং শীঘ্রই আরেকটি নাতিনাতনি। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন।
আমি প্রতিদিন রিয়াদের জন্য দোয়া করি। আর সাব্বির, নিশা, রিহানদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। জীবনটা সত্যিই অদ্ভুত। কখনো কান্নার, কখনো হাসির। কিন্তু শেষ পর্যন্ত যারা ধৈর্য ধরে তারাই জেতে। আমি জিতেছি। আমার ধৈর্যের প্রতিদান পেয়েছি। এই গল্প শুনে যদি কেউ অনুপ্রাণিত হন তাহলে আমার কষ্ট সার্থক হবে। মনে রাখবেন, জীবনে যাই ঘটুক, হাল ছেড়ে দেবেন না। আল্লাহ আপনাদের সব কষ্টের বিনিময়ে সুখ দেবেন। আমিন। আর হ্যাঁ, যারা মনে করছেন এই গল্পের শুরুতে যে ইঙ্গিত ছিল সেটা কোথায় গেল, আমি বলবো, একটি মায়ের চোখের পানি তার সবচেয়ে বেশি আবেগের প্রকাশ। আমার চোখ থেকে যে পানি বের হয়েছে এই কষ্টের জীবনে, সেটাই ছিল আমার সবচেয়ে বড় কান্না। আর আজ যে পানি বের হয় সুখে, সেটাই আমার সবচেয়ে বড় আনন্দের পানি। তাই বলেছিলাম, এই গল্প শুনলে আপনাদের চোখে পানি আসবে। কখনো কষ্টের পানি, কখনো খুশির পানি। আজ এই গল্পের এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমার প্রিয় রিয়াদ, তুই যেখানেই থাক, মা তোকে ভালোবাসে। আর আমার সাব্বির, নিশা, রিহান, তোমরা আমার জীবনের আলো। সবাইকে ধন্যবাদ এই দীর্ঘ গল্প ধৈর্য সহকারে শোনার জন্য। সমাপনী। কিন্তু এই গল্পে আরও কিছু অজানা রহস্য লুকিয়ে আছে যা আমি এখনও প্রকাশ করিনি। রিহানের ৫ বছর বয়সে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটল। একদিন সকালে রিহান আমার কাছে এসে বলল, নানি, আমি গতরাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি জিজ্ঞেস করলাম, কি স্বপ্ন দেখেছিস? রিহান বলল, নানি, আমি দেখেছি একটা বড় বাড়িতে অনেক ধনসম্পদ লুকানো আছে। আর সেই চাচা আমাকে সেই জায়গাটা দেখিয়ে দিয়েছে। আমি মনে মনে ভাবলাম, রিয়াদ কি রিহানের স্বপ্নে কোনো গুপ্তধনের কথা বলেছে? রিহান আরও বলল, নানি, চাচা বলেছে সেই ধনসম্পদ আমাদের পরিবারের জন্য রেখে গেছে। আমাদের সেটা খুঁজে বের করতে হবে। আমি বিশ্বাসটা তেমন গুরু।